প্রতিদিন কষ্ট হয়। রোজ ভাবি যে আজ নিশ্চয়ই হবে না, তবুও হয়। মানুষের মন বড়ই বিচিত্র। আগে তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, কি ছেড়ে যেতে তার কষ্ট হয়। করেছি, বহুবার করেছি, উত্তরটাও বহুবার পেয়েছি। কি বলেছে? আসলে কি বলতো, তোমাদের এই বাড়িটার না একটা ম্যাজিকের মতো টান আছে, অদ্ভুত একটা আকর্ষণ। সেটা যে ঠিক কি সেটা কেউ স্পষ্ট করে বলতে পারবে না, তবে কিছু একটা আছে। সেই টানে কি আগুনের মতো জ্বালা আছে? না তো, হঠাৎ এটা জিজ্ঞেস করলে কেন? কারণ আমি চাই না তুমিও পতঙ্গ হয়ে যাও। আগুন দেখলে যারা ঝাঁপিয়ে পড়ে, আগে কি বা প্রাণ করি বেগদান। জ্বালা নয়, মানুষের সেখানে যাওয়া উচিত যেখানে সে শান্তি পায়, স্বস্তি পায়। আমি তো এখানে এসে তাই পাই, শুধু চলে যাওয়ার সময় অশান্তি পাই। কি দেখছো? আসলে আসলে আমাদের বাড়ির আবহাওয়াটা তুমি খুব পছন্দ করো, আর তাই রোজ ছুটে আসো। এই বাড়ির পরিবেশটা তোমাকে টানে। কেন জানো? কারণ তুমি নিজে খুব আধুনিক মনস্ক, তো তোমার ভালো লাগে এই বাড়ির মধ্যে যে একটা স্বাধীন ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে বাঁচতে জানে, সেইটা। তাই তোমার, আমার আমার মায়ের, এমনকি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার বাবারও, এই যে স্বাধীন মনোভাব, এইটা তুমি পছন্দ করো। হয়তো তাই তোমাদের এই নতুন ধরনের রুচিবোধ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, বেশ বাস, সাজগোজ। জানি এগুলো তোমার সব খুব পছন্দ, আমি জানি। আর কোনগুলো অপছন্দ করো সেটাও জানি। কি শুনি? এই যে ঠিক বাঙালি ব্যাপারটা, এটা তুমি খুব একটা পছন্দ করো না। আমার গায়ের রং, আমার চোখ মুখের গড়ন, তুমি খুব একটা পছন্দ করো না। কি বলছো তুমি? তোমার সবকিছু আমার এত পছন্দ যে ছেড়ে যাওয়ার সময় হলে আমার কষ্ট হয়। বিশ্বাস করতে খুব ইচ্ছে হয় শিশিরদা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে তো, আর হচ্ছে বলেই বলছি, কাল আরেকবার আসতে, ফেরার পথে পরীক্ষা করে নেব। কিসের পরীক্ষা? এবার কিন্তু আমার সত্যি ভয় ভয় করছে। পছন্দ করো যখন, তখন নতুন যেটা শিখেছি সেটা একবার পরীক্ষা করে দেখে নেব না, তোমারও সেটা পছন্দ কিনা।
পছন্দ? খুব পছন্দ। কেমন শিখেছি? আমার মাকে কবে বলবে শিশিরটা? বলবো, খুব তাড়াতাড়ি বলবো। আমি তাকে বললাম আমি তাকে ভালোবাসি, সেও আমাকে বলল সে আমাকে ভালোবাসে। আমি তখন যে কোনো ধাপ্পা দিতে রাজি। আসলে আমার পছন্দ ছিল শুধু তার শরীর। বললাম আমি ভালোবাসি, সেও বলল সে আমাকে ভালোবাসে। তারপর সব শান্ত হলো, সম্বিত ফিরল, চোখে পড়ল শিবানীর চাপা রং, ছোট কপাল, ছোট নাক। মুখ লিখিয়ে পালিয়ে গেলাম। অনাদি হলো শিবানীর জীবনের তৃতীয় প্রেমিক। আমার সঙ্গে যখন শিবানীর সম্পর্কটা হয়, বললামই তখন আমরা খুব বাচ্চা ছিলাম। আমার তখন 33, শিবানী 30 ছুঁয়েছে। লতিকা মাসিমা তখন অসুস্থ, শয্যাশায়ী, পঙ্গু প্রায়। আমি তখন ব্যাংক অ্যাকাউন্টেন্টের চাকরিটা পেয়েছি। তখন আমাদের পাড়ায় মহেশ্বরী থাকতো, নন বেঙ্গলি। তোরা চিনিস মহেশ্বরী? তখন রিয়েল এস্টেট বিজনেস বুম, পুকুর, খাল, বিল বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, জমির দাম বাড়ছে হু হু করে। মহেশ্বরী এই সময় কন্ট্রাক্টরি শুরু করলো, আমি ছিলাম ওর পিছনে। আমার ইনফ্লুয়েন্সে মহেশ্বরী সে সময় ব্যাংক থেকে প্রচুর সুযোগ সুবিধা পেত। আসলে আমার সঙ্গে ওর আন্ডার টেবিল ছিল, লাভের 10%। সেজন্যই আমি ওকে সুযোগগুলো দিতাম। মামার ব্রাঞ্চ ম্যানেজার, নিজের মামা নয়। মহেশ্বরী প্রায় 2-4 হাজার করে নিত। এই সময় মহেশ্বরী একটা বড় লোন পেল, তার পেই ওয়াক্স অন করল। আমি পুরো ফেঁসে গেলাম। আইনের এমন কোনো পথ রইল না যেটা থেকে কেটে আমি বেরোতে পারি। আমার তখন একজনকে দরকার ছিল যে আমাকে ওই টাকাটা দিয়ে সাহায্য করতে পারে। শিবানীদের অত বড় বাড়ি, জমি জমা, টাকা পয়সা, মাসিমা অসুস্থ। আমি ভাবলাম যদি লতিকা মাসি বেঁচে থাকতে থাকতে শিবানীর কাছাকাছি যেতে পারি, তাহলে উনি আমাকে সাহায্য করবেন টাকাটা দিয়ে।
শুধু আমাকে একটা এমন ভাব করতে হবে যাতে আমাকে দেখলে মনে হয় যে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বলে মনে হয়। আমি ওদের বাড়ি যাতায়াত শুরু করলাম। বাহ বাহ, আপনি এখানে? আমি তো গত সপ্তাহে আপনার সঙ্গে দেখা করে। আবার এটাও ঠিক যে আজ থেকে 8 দিন হয়ে গেল আপনি কিন্তু থানার পথ মারাননি অনাদিবাবু। আপনার শরীর নাকি খুব খারাপ শুনলাম, আপনি নাকি অফিস থেকে ছুটিও নিয়েছেন তার জন্য। দেখুন অনাদিবাবু, থানার কাছে সব খবরই থাকে। জানেন তো, আমি তো অন্যায় কিছু করছি না, মানে কেন করব বলুন? আন্ডার টেবিল কথাটার মানে বোঝেন অনাদিবাবু? আন্ডার টেবিল মানে টেবিলের তলা না, লুকিয়ে পাপ কাজ করা। ওপর মহল থেকে কিন্তু আমাদের উপর চাপ আসছে, আর বুঝতেই তো পারছেন ওপর মহল থেকে চাপ আসা মানে আপনার সঙ্গে আমার কিন্তু আর বন্ধুত্বের দেখা হবে না। মহেশ্বরীর টাকাটা আপনি আউট অফ কোর্ট মিটিয়ে নিন। মহেশ্বরীর টাকাটা আপনি আউট অফ কোর্ট মিটিয়ে নিন। আরে অনাদিদা, আপনি এখানে কেন? ভেতরে যাবেন না? আম, মা তো নয় নয় করে সকাল থেকে প্রায় 10 বার জিজ্ঞেস করে ফেলেছে আপনি আসছেন কিনা। কি করে বলি বলুন তো, কি করে মাকে বোঝাই যে আপনারও বাড়িতে মা আছে, তারও বয়স হয়েছে, বউ ছেলে মেয়ে না থাকলে কি আর মানুষের সংসার হয় না? শিবানী, মানে না না অনাদিদা, আপনি শুধু শুধু সংকোচ করছেন। আমি বুঝি আপনি আমার মার জন্য যথেষ্ট করেছেন, এর বেশি দাবি আমার নেই। আপনি চিন্তা করবেন না, আমি মাকে ঠিক বুঝিয়ে বলবো। আসলে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে না, মায়ের বায়নাগুলো কিরকম বাচ্চাদের মতো হয়ে গেছে। এত ভাবছো, এত ভাবছো কেন শিবানী? আমি তো তোমার মায়ের কাছে এসেছি। ইনফ্যাক্ট আমি আলাদাও করি না, তোমার মা আমার মা। বুঝতে পারি আসলে কি বলতো, অসুস্থ হলে মানে কাউকে একটা পাশে পেতে চায় মানুষ। তোমার উপর তো এত দায়িত্ব, আমি একটু জাস্ট তোমার দায়িত্বটা ভাগ করে নিতে চাইছি। আপনি আপনি আমার ঋণের বোঝা একটু একটু করে বাড়িয়েই চলেছেন। আজকাল মাঝে মাঝে খুব লোভ হয় এই জীবনের উপর, এই পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সবকিছুর উপর। খুব বেশি লোভী হয়ে যাচ্ছি বোধহয়, জানি না ঠিক কি ভুল সেটাও জানি না, তবে ভালো মন্দ নিয়ে আজকাল আমি আর ভাবি না। মা, আমি একটু কিছু খাবার করে আনছি, তুমি চট করে খেয়ে নাও, তারপরে এই ওষুধগুলো খেতে হবে। এগুলো নতুন ওষুধ, ডাক্তারবাবু আজকেই পাল্টে দিয়েছেন। অনাদিদা দুপুরে এসে দিয়ে গেলেন। আমার মন বলছে দেখো, এবারে তুমি একদম সুস্থ হয়ে উঠবে। মানে
আয় আয় না একটু কাছে বস। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ রে, বলবো। বলছি, আমার এই ভাঙা শরীরটার জন্য আর ওষুধ আনিস না মা। অনাদিকে বলে দে আমাকে নিয়ে যেন আর ব্যস্ত না হয়, আর ছোটাছুটি যেন না করে। আমি বুঝতে পেরে গেছি রে, আমার সময় হয়ে গেছে। চুপ করো, চুপ করো মা। তুমি এমন কথা বললে কিন্তু আমি এবার উঠে যাব। তোমার বুঝি আমাকে আর ভালো লাগছে না? তোকে ভালোবাসি বলেই তো এই কথা বলছি মা। তোর যদি কোনো ব্যবস্থা না করে যেতে পারি, তাহলে মা হয়ে কি আমার শান্তি হবে রে? তোকে যদি কোনো যোগ্য হাতে তুলে দিয়ে যেতে পারি, সেটাই তো হবে আমার সুখ। ওটাই আমার মনের ওষুধ মা। আমি তো তোমাকে ছেলের অভাব কোনোদিন বুঝতে দিইনি মা। আমিও চাই না তোর জীবনে কারোর অভাব থাকুক। আমার যেমন তুই ছিলি, ঠিক তেমনি ভাবে তোর জীবনে কেউ আসুক। আরে বাণী, আমার একটা কথা শোন না মা। তুই অনাদির সঙ্গে সংসার পাতনারে, বড় ভালো ছেলে। এই যে আমাদের জন্য ছেলেটা এত করলো, সে তো কোনো স্বার্থ ছাড়াই বল। আমরা ওকে কি দিতে পারতাম বলতো? এই যে দেখ না, এই হাসি মুখে দাঁড়িয়ে থেকে আমার, তোর, আমাদের গোটা বাড়ির দায়িত্ব নিয়ে সব যে করছে, ওর উপরেও তুই নির্ভর করতে পারছিস না। বাণী রে, একটা জিনিস মনে রাখিস মা, একটা বয়সের পর কিন্তু প্রেম খুঁজতে নেই, তাহলে বোধহয় ঠকতে হয়, হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুই যদি কারোর মধ্যে নির্ভরতা খুঁজিস, বিশ্বাস খুঁজিস, জানবি ঠিক পথে চলছিস। তুমি যেসব গুণের কথা বললে সেসব কোথায় আছে মা? তোমার কাছেই শিখেছি জীবনের উপর থেকে বিশ্বাস হারানো পাপ। তাই জীবনের উপর থেকে বিশ্বাস কখনো হারাইনি আমি। বড় ভালো লাগে রোজ সকালে নতুন করে সোনার রোদটুকু দেখতে। বড় ভালো লাগে ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে। বড় স্বাদ হয় বাগানের পাখিগুলো আমার হাত থেকে ঠোঁটে করে একটু খাবার খেয়ে যাক। মন ভারী হয়ে আসে যখন যখন সূর্য ডুবে অন্ধকার হয়ে আসে। মনে হয় একটা সুন্দর দিন শেষ হয়ে গেল আমার এই একলা সুন্দর জীবনটা থেকে। কি সুন্দর একটা জীবন তো তুমি আমাকে দিয়েছো মা। তুমি, বাবা, এই প্রকৃতি, তোমাদের কাছ থেকে কত কি পেয়েছি আমি। আমার জীবন পরিপূর্ণ করে দিয়েছো তোমরা। আমার ভিতর, আমার বাহির, সবকিছু। কিন্তু কই, আমার কাছ থেকে তো দুহাত ভরে কেউ কিছু চাইলো না। কেউ তো কিচ্ছু চাইলো না মা। আমারও তো অনেক কিছু দেওয়ার ছিল, কিছু তো দিতে পারলাম না। আমি তো সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। মা,
বালি মা 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 কি হয়েছে ও মা মা কথা বলো না মা মা কি হয়েছে ডাক্তার 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 আরে অনাদিদা, ডাক্তারবাবু